বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। মানুষ লাইনে দাঁড়িয়েছিল এক নতুন স্বপ্ন নিয়ে, ভেবেছিল এবার সত্যি আসবে এক গণতান্ত্রিক সরকার। অভিযোগ ছিল বিরোধী দলের প্রার্থীদের অনেকভাবে হয়রানি করা হয়, কোথাও কোথাও তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা মনোনয়ন জমা দিতে না পারে। এমনকি একটি আসনে একজন জাসদ প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় গুম হয়ে যান। পরবর্তীতে সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিব। আসসালামু আলাইকুম বন্ধুরা। ইতিহাস কখনো শুধু গর্বের কাহিনী নয়, কখনো কখনো তা প্রশ্ন তোলে আমাদের বিশ্বাস আর বাস্তবতার মাঝে। 1972 থেকে 1974 সাল আওয়ামী লীগের প্রথম শাসনামল, যেখানে স্বাধীনতা এনে দেয়া এক নেতা শেখ মুজিবুর রহমান, যিনি একদিকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত হন আর অন্যদিকে মাত্র 3.5 বছরের শাসনের পর এমনভাবে সমালোচিত হন যে তার মৃত্যুর পর অনেকেই মিষ্টি বিতরণ করেছিলেন। বিএনপি ও অন্যান্য বিরোধী দলগুলো বলে আওয়ামী লীগ তাদের 1972 থেকে 1975 সালের শাসন আমল নিয়ে তেমন কোনো কথা বলতে চায় না। আজকের আলোচনা 1972 থেকে 1975 সালের সেই সময়কাল ঘিরে, যেখানে একদিকে ছিল রাষ্ট্র গঠনের উদ্দীপনা, সংবিধান রচনা, কূটনৈতিক সাফল্য, আর অন্যদিকে দুর্ভিক্ষ, একদলীয় শাসন ব্যবস্থা, বাকশাল, রাজনৈতিক দমননীতি এবং শেষ পর্যন্ত এক নির্মম হত্যাকাণ্ড। এই ভিডিওতে আমরা জানবো স্বাধীনতার ঠিক পরের সেই 4 বছর কি ঘটেছিল বাংলাদেশে, কিভাবে শেখ মুজিব হয়ে উঠেছিলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত নেতা, আবার একই সাথে সবচেয়ে বিতর্কিত শাসক। চলুন ইতিহাসের সেই অধ্যায়টা খুলে দেখি। স্বাধীনতার সেই স্মরণীয় মুহূর্তের পর অনেকেই ভেবেছিলেন এবার বুঝি সত্যিকারের মুক্তির সূচনা হবে। বঙ্গবন্ধু ফিরে এসেছেন, দেশ জেগে উঠেছে, সামনে কেবল এগিয়ে যাওয়ার পালা। কিন্তু একটা যুদ্ধ শেষ হওয়া মানে আরেকটা যুদ্ধের শুরু। এবার লড়াইটা প্রশাসনের সঙ্গে, দুর্নীতির বিরুদ্ধে আর যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির ভেতর থেকে এক নতুন রাষ্ট্র গড়ে তোলার সংগ্রাম। 1972 সালের 10 জানুয়ারি ঢাকা তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। লাখো মানুষ ঢাকায় ভিড় করে, কণ্ঠে জয় বাংলা, চোখে অশ্রু, মুখে আশার আলো। বঙ্গবন্ধু ফিরে এসেছেন পাকিস্তানের কারাগার থেকে একটি স্বাধীন জাতির নেতা হয়ে। বিমানবন্দরে নেমেই তিনি বললেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ বেঁচে থাকবে। মাত্র 2 দিন পর 12 জানুয়ারি শেখ মুজিব হলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। শুরু হলো একটি নতুন রাষ্ট্র গঠনের যাত্রা। প্রশাসনের পুনর্গঠন, শরণার্থীদের পুনর্বাসন, খাদ্য সংকট মোকাবেলা, শিল্প ও কৃষিতে গতি আনা, এটা ছিল তার সামনে একটি বড় চ্যালেঞ্জ। 22 জানুয়ারি 1972 সালে এলো এক কূটনৈতিক বিজয়। বিশ্বের অন্যতম পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিল। এর আগে ভারত ও ভুটান নবীন রাষ্ট্রটিকে স্বীকৃতি দিয়েছিল। মার্চ মাসে ভারতীয় সেনারা বাংলাদেশ ত্যাগ করতে শুরু করে, যা ছিল বাংলাদেশের পূর্ণ স্বাধীনতার আরেকটি প্রতীক। 10 এপ্রিল 1972 সাল ঢাকায় স্বাক্ষরিত হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে 25 বছরের মৈত্রী চুক্তি। অনেকের কাছে এটি ছিল শুধু দেশের বন্ধুত্বের নিদর্শন, কিন্তু দেশের অভ্যন্তরে শুরু হয় এর বিরোধিতা। বিরোধী দলগুলো এদের ভারতের আধিপত্য প্রতিষ্ঠার কৌশল হিসেবে চিহ্নিত করে। একই বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ যোগ দেয় কমনওয়েলথে। বন্ধুরা, কমনওয়েলথ কি, কারা কমনওয়েলথের সদস্য, এটা নিয়ে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শুধুমাত্র 72 থেকে 74 পর্যন্ত। আর পরের বছরের শেষের দিকে 4 নভেম্বর 1972 সালে জাতীয় সংসদে গৃহীত হয় বাংলাদেশের প্রথম সংবিধান। 4টি মৌলিক স্তম্ভ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, এই 4 নীতির উপর দাঁড় করানো হয় নতুন রাষ্ট্রের কাঠামো। 1972 সালের শেষ নাগাদ মানুষ আশায় বুক বাঁধে, হয়তো সবকিছু এখন গুছিয়ে আসবে। কিন্তু প্রশাসনের মধ্যে দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রায়ন এবং ভিন্নমত দমন করার প্রবণতা ধীরে ধীরে দেখা দিতে থাকে। এই আসলি সংকেতগুলো তখনও খুব বেশি আলোচিত না হলেও কিছুদিন পরেই তারা ইতিহাসে প্রবল বিস্ফোরণ ঘটায়। 1972 সালে একটি যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে বাংলাদেশ যাত্রা শুরু করলেও 1973 সাল ছিল সেই যাত্রাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বছর। কারণ এখন আমাদের আছে নতুন সংবিধান, আন্তর্জাতিক স্বীকৃতি বাড়ছে, আর দেশের মানুষ আশা নিয়ে অপেক্ষা করছে একটি কার্যকর গণতন্ত্রের জন্য। এই প্রেক্ষাপটে 7 মার্চ 1973 সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন। মানুষ লাইনে দাঁড়িয়েছিল এক নতুন স্বপ্ন নিয়ে, ভেবেছিল এবার সত্যি আসবে এক গণতান্ত্রিক সরকার। এই নির্বাচন ছিল শেখ মুজিবুর রহমান ও তার নেতৃত্বের উপর জনগণের আস্থা প্রকাশের মঞ্চ। নির্বাচনের ঠিক আগেই শেখ মুজিবের বিরুদ্ধে বড় একটি রাজনৈতিক শক্তি তৈরি হয়েছিল, জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ। স্বাধীনতার পর ছাত্রলীগ ভেঙে 2টি ভাগে বিভক্ত হয়। এক পক্ষে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে আওয়ামী লীগ, আর অন্য পক্ষে সিরাজুল আলমের নেতৃত্বে গঠিত হয় জাসদ। তারা চাইতেন একটি বিপ্লবী সমাজতান্ত্রিক বাংলাদেশ।
এই রাজনৈতিক বিভক্তির মধ্য দিয়ে 1973 সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু অভিযোগ ছিল বিরোধী দলের প্রার্থীদের অনেকভাবে হয়রানি করা হয়, কোথাও কোথাও তাদের দড়ি দিয়ে বেঁধে রাখা হয় যাতে তারা মনোনয়ন জমা দিতে না পারে। এমনকি একটি আসনে একজন জাসদ প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় গুম হয়ে যান। পরবর্তীতে সেই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন স্বয়ং বঙ্গবন্ধু শেখ মুজিব। নির্বাচনের ফলাফল নিয়ে সন্দেহ আরো ঘনীভূত হয় যখন জানা যায় ফলাফল ঘোষণার সময় বেতার ও টেলিভিশনের ফল প্রকাশ বন্ধ করে কিছু কিছু গুরুত্বপূর্ণ আসনের ফল গোপন রাখা হয়। অভিযোগ ওঠে সরকার হেলিকপ্টার ব্যবহার করে ব্যালট বক্স বদল করেছে যাতে নির্দিষ্ট প্রার্থীদের জ্বালানো যায়। এভাবে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এবং গণতন্ত্রের ভিত্তি দুর্বল হতে শুরু করে। এই সময় থেকেই ছাত্র রাজনীতিতে উত্তেজনা বাড়তে থাকে। একদিকে আওয়ামীপন্থী ছাত্রলীগ, অন্যদিকে জাসদপন্থী বিপ্লবী ছাত্র সমাজ। দুই পক্ষের মধ্যে ক্রমেই সংঘর্ষ শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো হয়ে ওঠে রাজনৈতিক সহিংসতার মাঠ। জাসদের আন্দোলনে অগ্নিগর্ভ হয়ে ওঠে। তারা শেখ মুজিব সরকারের বিরুদ্ধে মিছিল, সমাবেশ, অবরোধ শুরু করে। এত কিছুর মধ্য দিয়েও আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করে। 300টি আসনের মধ্যে 293টি আসনই যায় তাদের দখলে। এটা ছিল একক আধিপত্যের সূচনা, যেখানে সংসদে কার্যত কোনো বিরোধী দলই রইল না। বন্ধুরা, এই একচ্ছত্র বিজয় একদিকে যেমন শেখ মুজিবের রাজনৈতিক অবস্থানকে সুদৃঢ় করে, তেমনি অন্যদিকে সূচনা হয় বিরোধী দলহীন এক সংসদে, ঠিক যেমন আমরা দেখেছিলাম তার কন্যা শেখ হাসিনার সময়। এতগুলো অভ্যন্তরীণ বিষয়, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনেও 1973 সাল ছিল বাংলাদেশের জন্য এক অভিজ্ঞতা। সেপ্টেম্বরে বাংলাদেশ সদস্যপদ লাভ করে নিরপেক্ষ আন্দোলনে। নিরপেক্ষ আন্দোলন হলো নন অ্যালাইন্ড মুভমেন্ট। বাংলাদেশ এতে যোগদানের ফলে এটা স্পষ্ট হয় যে বাংলাদেশ কোনো পরাশক্তির অনুসারী হবে না। এটা ছিল কূটনৈতিক দিক দিয়ে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু একই বছর ডিসেম্বরে জাতিসংঘে বাংলাদেশ সদস্য পদের জন্য ভোটাভুটি হয়। সেখানে অধিকাংশ দেশ বাংলাদেশকে সমর্থন দিলেও শুধুমাত্র চীন এখানে ভেটো প্রদান করে। ফলে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করতে পারেনি। 1973 সালে বিরোধী দলহীন সংসদ আর রাজপথে জাসদের মতো সংগঠনের তীব্র আন্দোলনের মধ্য দিয়ে যখন সরকার দিন পার করছিল, ঠিক তখনই 1974 সাল নিয়ে আসে এক ভয়াবহ মানবিক বিপর্যয়, বাংলাদেশের ইতিহাসে অন্যতম নির্মম দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ কেবল একটি প্রাকৃতিক বিপর্যয় ছিল না, এটি ছিল অব্যবস্থাপনা, দুর্নীতি, রাজনৈতিক অদক্ষতার সম্মিলিত ফলাফল। বছরের শুরু থেকেই দেশে খাদ্য পরিস্থিতি খারাপ হতে থাকে, কিন্তু সরকার বিষয়টি গুরুত্ব দেয়নি। অনেক জেলায় চালের দাম দ্বিগুণ হয়ে যায়। কাগজে কলমে মজুদ থাকা খাদ্য বাস্তবে জনগণের কাছে পৌঁছায়নি। সরকার তখন দাবি করে দুর্ভিক্ষের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। বলা হয় কিউবার পক্ষে অবস্থান নেওয়ার কারণে যুক্তরাষ্ট্র খাদ্য সরবরাহে বাধা দিচ্ছে। কিন্তু পরে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তার গবেষণায় দেখান এই দুর্ভিক্ষ মূলত ছিল সরকারের অব্যবস্থাপনা, কালোবাজারি আর রাজনৈতিক ক্ষমতাসীনদের লুটপাটের পরিণতি। 1974 সালের অগাস্ট থেকে শুরু হয়ে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে সারা দেশে। হাজার হাজার মানুষ খাদ্যাভাবে মারা যেতে থাকে। সংবাদপত্রে প্রকাশিত হতে থাকে করুণ সব ছবি। রাস্তায় পড়ে থাকে কঙ্কালসান মৃতদেহ। অলিতে গলিতে ভিক্ষা করে শিশুরা। লঞ্চ ঘাটে দেখা যায় অভুক্ত মানুষের জটলা। সরকার প্রথমে তথ্য গোপন করে, পরে বিষয়টি স্বীকার করলেও কার্যত কোনো সমাধান তারা দিতে পারেনি। এই দুর্ভিক্ষের প্রক্রিয়ায় তৈরি হয় প্রতিবাদী সাহিত্য। কবি রফিক আজাদ তার বিখ্যাত কবিতায় লেখেন, বাদ দে হারামজাদা, না হয় মানচিত্র খাবো। এই কবিতা তৎকালীন ক্ষমতাকে কাঁপিয়ে দেয়। বলা হয় এই কবিতার জন্য তাকে হয়রানি ও নজরদারির মুখোমুখি হতে হয়েছিল। দুর্ভিক্ষের মধ্যে 1974 সালের ফেব্রুয়ারিতে পাকিস্তান বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এদিকে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথমবারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দেন নিজ মাতৃভাষা বাংলায়। এটি ছিল এক গর্বের মুহূর্ত। বিশ্ব ইতিহাসে প্রথমবার কোনো রাষ্ট্রপ্রধান জাতিসংঘের নিজ ভাষায় ভাষণ দেন। তবে বছরের শেষের দিকে আরেকটি নতুন সংকট এসে দাঁড়ায়, রোহিঙ্গা শরণার্থীদের আগমন। মিয়ানমারে জাতিগত দমনপীড়নের কারণে কয়েক হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যুদ্ধবিধ্বস্ত, খাদ্য সংকটে বোগা দেশের জন্য এটি ছিল আরেক বড় চাপ। মানবিক কারণে সরকার তাদের আশ্রয় দিলেও ভবিষ্যতে এটি একটি দীর্ঘস্থায়ী সমস্যার রূপ নেয়। এভাবে 1974 সাল শেষ হয়। একদিকে দুর্ভিক্ষের দগদগে ক্ষত, অন্যদিকে জাতিসংঘে বাংলায় ভাষণের মতো গর্বের মুহূর্ত। কিন্তু এবছরটি শেখ মুজিবের সরকারের জন্য সত্যিই ছিল অনেক দুঃখের। জনপ্রিয়তায় তার বড় ধস নামায়। প্রশাসনিক ব্যর্থতা, দুর্নীতি এবং জনপ্রিয়তা দ্রুত পতন তাকে এক কঠিন সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। গণতন্ত্রের যে কাঠামো তিনি নিজে তৈরি করেছিলেন, এবার তিনি নিজেই সেটিকে ভেঙে নতুন এক ব্যবস্থা চালু করেন। 25শে জানুয়ারি 1975 সালে বাংলাদেশের সংবিধানে পাশ হয় 4র্থ সংশোধন। এই সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয় বহুদলীয় গণতন্ত্র, দেশ চালু হয় একদলীয় শাসন ব্যবস্থা, জন্ম নেয় এক নতুন রাজনৈতিক কাঠামো,
বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল। বাকশালের অধীনে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়, সংবাদপত্রের সংখ্যা সীমিত করে 4টিতে নামিয়ে আনা হয়, জেলা প্রশাসনের উপর দলের সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়। বলা হয় এই ব্যবস্থা দেশের একতা, শৃঙ্খলা, উন্নয়ন আনবে, কিন্তু বাস্তবে ছিল তার উল্টো। আওয়ামী লীগের নেতারা এখন বাকশাল কর্মী, ভিন্ন মত পোষণকারীরা রাষ্ট্রবিরোধী। মানুষ হতবাক হয়ে দেখলো, যিনি পাকিস্তান আমলে বাক স্বাধীনতার জন্য লড়েছিলেন তিনি নিজেই এখন বাকশাল গঠন করে সমস্ত বিরোধী দল স্তব্ধ করে দিয়েছেন। এর মধ্যে দেশের বিভিন্ন স্থানে শুরু হলো অসন্তোষ, সেনাবাহিনীর ভেতরে গুঞ্জন চলছিল, ছাত্র রাজনীতিতে হতাশা আর চরম বিভক্তি। সরকার প্রশাসনের সবকিছু নিজের নিয়ন্ত্রণ নিতে চাইলেও মাঠ পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এমন উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে আসে সেই ভোর। সময়টা ছিল 15ই আগস্ট 1975 সাল। ভোরবেলা কিছু সেনা কর্মকর্তা ধানমন্ডির 32 নম্বর বাড়িতে হামলা চালায়। সেদিন সপরিবারে হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নিহত হন তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ পরিবারের প্রায় সবাই। প্রাণে বেঁচে যান শুধু 2 কন্যা, শেখ হাসিনা ও শেখ রেহানা, যারা তখন বিদেশে অবস্থান করছিলেন। যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধে গিয়েছিল তাদেরই কেউ কেউ সেই রাতে তাকে হত্যা করে। সেই হত্যাকাণ্ডের পরই বাংলাদেশে ঘোষণা করা হয় সামরিক আইন। রাষ্ট্রপতি পদে বসানো হয় খন্দকার মোস্তাক আহমেদকে, যিনি বঙ্গবন্ধুরই মন্ত্রিসভার সদস্য ছিলেন। দেশে তখন কার্যত একটি সেনা শাসনের দখলে। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ হয়নি। 3রা নভেম্বর 1975 সাল ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় 4 জাতীয় নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এমএইচ কামরুজ্জামান ও মনসুর আলীকে। তারা ছিলেন মুজিবনগর সরকারের 4 স্তম্ভ, যারা স্বাধীনতা যুদ্ধের সময় পুরো রাষ্ট্রযন্ত্র চালিয়ে নিয়ে গিয়েছিলেন। এই হত্যাকাণ্ডকে আজও বলা হয় জেল হত্যা দিবস, বাংলাদেশের ইতিহাসে আরেকটি কলঙ্কিত অধ্যায়। তারপর 7ই নভেম্বর 1975 সাল সেনা ক্যাম্পে গুঞ্জন, রাস্তায় উত্তেজনা, শুরু হয় সিপাহী জনতার অভ্যুত্থান। মুহূর্তেই বদলে যায় দেশের নেতৃত্ব, খুলে যায় সেনা শাসনের দরজা। 1975 সালের সিপাহী বিদ্রোহ নিয়ে আলাদা একটি এপিসোডে আমরা কথা বলবো। আজকে আমরা শুধু 1972 সাল থেকে 75 সাল পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানলাম। ইতিহাসকে সঠিকভাবে জানতে হবে, ভুলগুলো চেপে রাখলে এগুলো আবার ফিরে আসে। কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা রক্ষার সেই লড়াই আজও শেষ হয়নি। আসুন আমরা ইতিহাসকে প্রশ্ন করি, জানি, সম্মান করি আর ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তুলি সত্য, ন্যায় আর গণতন্ত্রের উপর ভিত্তি করে। থ্যাংক ইউ।